তিনি এই ঘটনাটি শেয়ার করেছেন তার বন্ধুর নাম মোজাম্মেল। মোজাম্মেল ভাই পেশায় একজন সিকিউরিটি গার্ড। তার দীর্ঘ কর্মজীবনের বহু রাত তিনি জেগে পাহারা দিয়েছেন, দেখেছেন অনেক বিচিত্র ঘটনা। কিন্তু 2013 সালে ঘটা এই ঘটনাটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। মোজাম্মেল ভাই তখন ঢাকার অদূরে এক বিশাল আবাসন প্রকল্পে সিকিউরিটি গার্ড হিসেবে নতুন কাজে যোগ দিয়েছেন। জায়গাটি তখনও খুব ভালোভাবে গড়ে ওঠেনি। মাইলের পর মাইল ফাঁকা জমি, বালুর স্তূপ আর মাঝে মাঝে মাথা তুলে দাঁড়িয়ে থাকা কয়েকটা অর্ধনির্মিত দালান। পুরো প্রজেক্টের আয়তন বিশাল, কিন্তু সেই তুলনায় বসবাসকারী মানুষের সংখ্যা ছিল নগণ্য। তখন পর্যন্ত মাত্র 5টি বাড়ি বসবাসের উপযোগী হয়েছিল এবং সেখানে পরিবার নিয়ে মানুষ থাকত। বাকি পুরো এলাকাটা ছিল ধুধু প্রান্তর আর নির্মাণাধীন ভবনের কঙ্কাল। দিনের বেলাতেও জায়গাটা কেমন খাঁ খাঁ করত, আর রাত হলে তো কথাই নেই। ঘুটঘুটে অন্ধকার, ঝিঁঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শিয়ালের হুক্কা হুয়া ছাড়া আর কোনো শব্দ পাওয়া যেত না। মোজাম্মেল ভাই কাজে যোগ দিলেন যখন, তাকে বুঝিয়ে দেওয়া হলো তার দায়িত্ব। যেহেতু এলাকাটিতে প্রচুর নির্মাণ কাজ চলছে, তাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো রড, সিমেন্ট, ইট আর দামি সব কনস্ট্রাকশনের ইকুইপমেন্ট। চোরদের খুব প্রিয় জায়গা এসব সাইট। তাই সিকিউরিটি গার্ডদের প্রধান কাজ ছিল রাতভর টহল দেয়া এবং নিশ্চিত করা যে কোম্পানির কোনো মালামাল যাতে চুরি না হয়। ডিউটি ভাগ করা ছিল 2 শিফটে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডে শিফট, আর রাত 8টা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত নাইট শিফট, অর্থাৎ টানা 12 ঘন্টার ডিউটি। কাকতালীয়ভাবে মোজাম্মেল ভাইয়ের চাকরির প্রথম দিনেই ডিউটি পড়ে নাইট শিফটে। রাত 8টায় ডিউটি শুরু। তিনি যথাসময়ে সাইটে পৌঁছালেন। নিয়ম অনুযায়ী ডিউটি শুরুর আগে বা শিফট পরিবর্তনের সময় গার্ডদের একটা ছোটখাটো ব্রিফিং দিতে হয়। প্রধান গেটের সামনে অবস্থিত গার্ড রুমে এই ব্রিফিং শেষ করে সবাই যার যার পোস্টে চলে যায়। মোজাম্মেল ভাই যেহেতু নতুন, তাই তার সাথে ছিল 2জন সিনিয়র গার্ড। তাদের নাম এনাম ভাই এবং ইউসুফ ভাই। তারা দুজনেই বেশ অভিজ্ঞ এবং এই এলাকায় অনেক দিন ধরে কাজ করছেন। ব্রিফিং হওয়ার পর এনাম ভাই মোজাম্মেল ভাইকে ডেকে বললেন, শোনো মোজাম্মেল, তুমি তো নতুন, তাই তোমাকে একটা সহজ দায়িত্ব দিচ্ছি। তুমি এক কাজ করো, প্রজেক্টের পেছনের দিকে যেখানে নতুন কাজ চলছে ওই দিকটা একটু ঘুরে এসো। ওখানে অনেকগুলো মিক্সচার মেশিন আছে আর রডের স্তূপ আছে। ভালো করে চেক করবে সব ঠিকঠাক আছে কিনা। মোজাম্মেল ভাই উৎসাহের সাথে উত্তর দিলেন, জি ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। হাতে একটা বড় টর্চ লাইট আর কোমরে ওয়াকিটকি ঝুলিয়ে মোজাম্মেল ভাই রওনা দিলেন। তার পায়ে ছিল শক্ত বুট জুতো। মাটির রাস্তায় বুটের মচমচ শব্দ তুলে তিনি এগিয়ে চললেন অন্ধকারের দিকে। শহরের কোলাহল থেকে দূরে এই জায়গাটা অদ্ভুত রকমের শান্ত। মাঝে মাঝে বাতাসের শোঁ শোঁ শব্দ আর নিজের পায়ের আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। মোজাম্মেল ভাই বেশ সতর্কতার সাথে এগোচ্ছিলেন। তিনি প্রতিটি স্তূপ, প্রতিটি মেশিন চেক করছিলেন। প্রথম দিকে সবকিছুই স্বাভাবিক ছিল, কোথাও কোনো অসঙ্গতি নেই। হাঁটতে হাঁটতে তিনি চলে এলেন সিমেন্ট রাখার গোডাউনটির কাছে। এটা একটি টিন শেড ঘর, যেখানে শত শত বস্তা সিমেন্ট রাখা আছে। তিনি টর্চের আলো ফেলে গোডাউনের তালাটা চেক করলেন, সব ঠিক আছে। তিনি যখন গোডাউনের পাশ দিয়ে ঘুরছিলেন, তখন হঠাৎ কোমরে থাকা ওয়াকিটকিটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে উঠল। সাধারণত ওয়াকিটকিতে কথা বলতে চাইলে বা সিগন্যাল দিতে চাইলে এমন শব্দ হয়, আবার অনেক সময় ফ্রিকোয়েন্সি বা সিগন্যালের সমস্যার কারণেও এমন ঝিরঝির শব্দ হতে পারে। মোজাম্মেল ভাই ভাবলেন নিশ্চয়ই এনাম ভাই বা ইউসুফ ভাই কিছু বলার জন্য কল করেছেন। তিনি ওয়াকিটকি হাতে নিয়ে বাটন প্রেস করলেন। আপনাকে আমাকে ডাকছেন? ওভার। ওপাশ থেকে এনাম ভাইয়ের গলা শোনা গেল, মোজাম্মেল 1 নম্বর পোস্ট লাইনে আছে, বলো কি হয়েছে, কোনো সমস্যা? মোজাম্মেল ভাই অবাক হলেন। তিনি বললেন, না ভাই, আমি তো কল দেইনি। আমার সেটে বারবার ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছে, তাই ভাবলাম আপনারা হয়তো আমাকে ডাকছেন। আপনারা কি আমাকে নক করেছিলেন? না তো, আমরা তো তোমাকে কল দেইনি, বলে হয়তো তুমি কোনো বাটন প্রেস করেছো। আচ্ছা দেখছি বলে মোজাম্মেল ওয়াকিটকিটা চোখের সামনে আনলেন। তিনি ঘুরিয়ে ফিরিয়ে সেটটা দেখলেন, ব্যাটারিটা খুলে আবার লাগানোর চেষ্টা করলেন। ঠিক তখনই অদ্ভুত ব্যাপার ঘটল। ওয়াকিটকিটা একদম পুরোপুরি বন্ধ হয়ে গেল। কোনো লাইট জ্বলছে না, কোনো সাউন্ড নেই, একেবারে অচল। মোজাম্মেল ভাই একটু বিরক্ত হয়ে ভাবলেন, ধুর, মনে হয় চার্জ শেষ হয়ে গেছে। তিনি আর ওটা নিয়ে মাথা ঘামালেন না। অকেজো যন্ত্রটা কোমরে গুঁজে তিনি আবার তার টহলে মন দিলেন। সিমেন্টের গোডাউনের কাজ শেষ করে তিনি যখন সামনের দিকে এগোবেন, ঠিক তখনই গোডাউনের বাইরের দিক থেকে একটা ভারী কিছু পড়ার শব্দ হলো। শব্দটা বেশ জোরেই হলো, যেন কেউ তার উপরে ভারী কোনো বস্তা বা পাথর ফেললো। মোজাম্মেল ভাই চমকে উঠলেন। শব্দটা গোডাউনের বাইরে থেকে আসছে। তিনি দ্রুত পায়ে গোডাউনের দিকে বেরিয়ে গেলেন। টর্চের আলো ফেললেন শব্দের উৎস লক্ষ্য করে। আলো পড়তেই তিনি যা দেখলেন তাতে তার চোখ কপালে ওঠার জোগাড়। রাস্তা ঠিক মাঝখানে পড়ে আছে বিশাল আকৃতির একটা পাথর। এগুলোকে সাধারণ কোনো বোল্ডার বা নদী থেকে তোলা পাথর বলা হয়, যা দালানের ভিত্তি বা ফাউন্ডেশনের কাজে লাগে। কিন্তু অবাক করা বিষয় হলো পাথরটা রাস্তার একদম মাঝখানে। মোজাম্মেল ভাই বিড়বিড় করলেন, আরে এই পাথর এখানে এলো কিভাবে? আমি তো মাত্র এই পথ দিয়ে এলাম, তখন তো কিছু ছিল না। তিনি চারপাশে ভালো করে টর্চ মারলেন। কাছেই পাথরের একটা বড় স্তূপ আছে, হতে পারে সেখান থেকে পাথরটা গড়িয়ে পড়েছে।
কিন্তু সমস্যা হলো ওই স্তূপ থেকে পাথরটা গড়িয়ে আসতে হলে সেটাকে বেশ খানিকটা পথ পাড়ি দিতে হবে, আর পাথরটা যেভাবে রাস্তার মাঝখানে স্থির হয়ে আছে মনে হচ্ছে যেন কেউ ওটাকে সযত্নে ওখানে বসিয়ে রেখেছে। গড়িয়ে আসলে তো এর গতি অন্যরকম হওয়ার কথা, করানোর একটা দাগ থাকার কথা ছিল, কিন্তু এত বিশাল ও ভারী পাথর যেটা নাড়াতে অন্তত দুজন শক্তিশালী মানুষের দরকার, সেটা একা গড়িয়ে এত দূর আসবে কি করে? বাতাস বা বেড়ালের ধাক্কায় তো আর বোল্টার নড়ে না, হয়তো কোনোভাবে ব্যালেন্স হারিয়ে গড়িয়ে গেছে। এখানে দাঁড়িয়ে তো আর কোনো লাভ নেই সব ভেবে। পাথরটা রাস্তাটাই বন্ধ করে দিয়েছে, কাল সকালে কনস্ট্রাকশনের ট্রাক আসবে, তাদের চলাচলের অসুবিধা হবে, এটাকে সরিয়ে রাখা দরকার। এইসব ভেবেই তিনি পাথরটা সরিয়ে রাখলেন। প্রথমে পা দিয়ে পাথরটাকে ঠেলার চেষ্টা করলেন। তিনি ভেবেছিলেন গড়িয়ে যেহেতু এসেছে খুব সহজেই হয়তো সেটাকে সরানো যাবে, কিন্তু আসলে তা নয়। পাথরটি এক চুলও নড়ছে না, যেন মাটির সাথে শিকড় গেড়ে বসে আছে। মোজাম্মেল ভাই নিচু হয়ে এবার দুই হাত দিয়ে পাথরটা ধরার চেষ্টা করলেন। তিনি তার সর্বশক্তি দিয়ে পাথরটাকে ঠেললেন, কিন্তু ওটা অনড়। তার কপালে ঘাম জমে গেল। তিনি বুঝতে পারলেন এভাবে হবে না, এটাকে ভাঙতে হবে। তিনি মনে মনে বুদ্ধি আঁটলেন। কাছে একটা শেডে মিস্ত্রিদের কিছু যন্ত্রপাতি থাকে, সেখান থেকে বড় একটা হাতুড়ি নিয়ে আসতে হবে। ভেঙে টুকরো টুকরো করলে তারপরে সরানো যাবে। আজ ভেঙেই ফেলবো। বিড়বিড় করতে করতে তিনি তার পজিশন নিলেন। হাতুড়িটা নিয়ে এসে মাথার ওপর তুলে সজোরে আঘাত করলেন পাথরের গায়ে। পাথরের কিছু অংশ ভেঙে গেল। তিনি আবার আঘাত করলেন। এভাবে বেশ কয়েকবার বাড়ি দেওয়ার পর পাথরটা কয়েক টুকরো হয়ে গেল। মোজাম্মেল ভাই হাঁপাতে লাগলেন। পাথরের টুকরোগুলো একে একে রাস্তার পাশে সরিয়ে রাখলেন। পাথর সরানোর কাজ শেষ করে তিনি যখন হাতুড়িটা নিয়ে সোজা হয়ে দাঁড়ালেন, তখন তার নজর পড়ল পাথরের ভাঙা টুকরোগুলোর মাঝে কিছু একটা নড়ছে। তিনি টর্চের আলোর ফোকাস ঠিক করলেন। ভালো করে তাকিয়ে দেখলেন ওটা একটা পাখির ছানা, একটা ছোট্ট পেঁচা। ধূসর রঙের তুলতুলে শরীর, বড় চোখ, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। মোজাম্মেল ভাই অবাক হলেন। আরে, এই পেঁচার বাচ্চাটা এখানে এলো কোত্থেকে? পাথরের নিচে ছিল নাকি? ভাগ্যিস হাতুড়ি লাগেনি। তিনি নিচু হয়ে পাখিটাকে ভালো করে দেখলেন। পাখিটা উড়তে পারছে না, হয়তো ডানা শক্ত হয়নি বা ভয় পেয়েছে। তিনি আশেপাশে তাকালেন, কোথাও কোনো বড় গাছ বা পাখির বাসা দেখা যাচ্ছে না। এটা কোনো পোষা পাখিও মনে হচ্ছে না, কারণ পায়ে বা গলায় কোনো রিং বা সুতো নেই, একদম বুনো। মোজাম্মেল ভাইয়ের মায়া হলো। তিনি ভাবলেন, ইস, বেচারা এখানে ফেলে রেখে গেলে তো শেয়াল বা কুকুরের পেটে চলে যাবে, তার চেয়ে বরং এটাকে আমি নিয়ে যাই। তিনি খুব সাবধানে দুই হাত দিয়ে পেঁচার ছানাটাকে তুলে নিলেন। পাখিটা কোনো বাধা দিল না, চুপচাপ তার হাতের উষ্ণতায় বসে রইল। কাছেই পড়েছিল সিমেন্ট